আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এইসার হাবিব, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। আজকের এই ভিডিওটিতে আমি এইচএসসি 2024 শিক্ষার্থীদের শিওর সাকসেস এবং বেস্ট ইম্পর্টেন্ট 50 এমসিকিউ এর প্রথম 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের বেস্ট ইম্পর্টেন্ট 10টি এমসিকিউ, যা তোমার এইচএসসি 2024 শিক্ষার্থীদের পরীক্ষায় পড়ে যেতে পারে একেবারে হুবহু কমন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকের প্রথম এমসিকিউটি হচ্ছে, ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনদ্বয়ের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? আমরা জানি ক্যালসিয়াম এই মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 এবং সবশেষ ইলেকট্রন বলছে যে এখানে ইলেকট্রন দ্বয়ের মানে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন দ্বয়ের কোয়ান্টাম সংখ্যার সেট। তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে আমরা জানি দুইটা ইলেকট্রন থাকে, 1s2 2s2 2p6 3s2 3s2, এরপরে হচ্ছে 3p2 4 10 12 3p6 18 এবং 4s2। তার মানে ক্যালসিয়াম মৌলটির সবশেষ শক্তি স্তর হচ্ছে 4s এবং 4s-এ দুইটি ইলেকট্রন রয়েছে। তাহলে 4s-এর যে ইলেকট্রন দুটো আছে সেই দুইটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা যেটা হবে, কোয়ান্টাম সংখ্যাগুলো যেটা হবে সেটাই এখানে আনসার হবে। তাহলে আমরা জানি n-4s-এর জন্য 4s2 এর জন্য n এর মান হচ্ছে 4 অ্যান্ড দেন l এর মান হচ্ছে s-p-d-f। এগুলো আমরা জানি যে s এর জন্য 0 l এর মান, p এর জন্য 1, d এর জন্য 2 এবং f এর জন্য 3। তো সেই লজিক অনুসারে l এর মান হচ্ছে এখানে 0। দেন হচ্ছে কি বলে m এর মান। আমরা জানি m এর মানটা কিভাবে নির্ধারিত হয়। m এর মান নির্ধারিত হয় -l থেকে শুরু করে +l পর্যন্ত, মাঝখানে 0টাও অবশ্য থাকবে। এই সিকোয়েন্সে তৈরি হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে m এর মান হচ্ছে 0, অতএব 0 ± 0 এটার তো কিছু এক্সিস্টেন্স নেই, এর মাঝে কোনো সংখ্যা নাই, অতএব m এর মান হবে 0। দেন হচ্ছে s এর মান। s হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, m যেখানে ছিল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, l ছিল সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং n ছিল হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো আমরা জানি s এর স্পিন বিপরীত হলে বাকি তিনটা কোয়ান্টাম সংখ্যা এক হইলেও স্পিন বিপরীত হওয়ার কারণে কিন্তু ইলেকট্রনের মানে পজিশন চেঞ্জ হয়ে যায়। তো সে কারণে এখানে আমরা +-½ দিতে পারি। +½ দিলে একটা ইলেকট্রন, -½ দিলে আরেকটা ইলেকট্রন বোঝাবে। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? n এর মান হবে 4, l এর মান হবে 0, m এর মান 0 এবং s এর মান হলো +-½ তাহলে আমরা এখানে অপশনগুলোর মধ্যে এটা খুঁজে নিচ্ছি। n এর মান 4, l এর মান 0, m এর মান 0, s এর মান +-½ অর্থাৎ ক নাম্বার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ক নাম্বারটাই রাইট অ্যান্সার, অর্থাৎ ক এর সাথে আমাদের এটা মিলে যাচ্ছে। আশা করি 1 নাম্বার এমসিকিউটা বোঝা গেছে। তো আমরা সেকেন্ড এমসিকিউতে চলে যাচ্ছি, বেস্ট 50 এমসিকিউ এর সেকেন্ড এমসিকিউতে চলে যাচ্ছি। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য তোমার বন্ধু বান্ধবীদের সাথে, যাতে তারাও এই 10টি এমসিকিউ, আজকের 10টি এমসিকিউ দেখতে পারে এবং শিখতে পারে এবং আশা করি সেখান থেকে পরীক্ষাতে কমনও পাবে ইনশাআল্লাহ। তো সেকেন্ড এমসিকিউটি হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা 0.03 মোলার হলে কেএইচপি কত? আমরা জানি কেএসপি বের করতে গেলে আমরা এই যৌগটার দ্রবণে বিয়োজিত হয় কিভাবে সেটা আগে জানতে হয়। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড কিভাবে বিয়োজিত হয়? ক্যালসিয়াম 2+ এবং হাইড্রক্সিল মাইনাস। তাহলে ক্যালসিয়ামের দ্রাব্যতা যদি S হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা যদি S হয়, ক্যালসিয়াম 2+-এরও S হবে এবং হাইড্রক্সিলের 2S হবে, যেহেতু হাইড্রক্সিল আয়নের সামনে 2 আছে। অতএব এক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের কেএসপির মান হবে ক্যালসিয়াম 2+ আয়ন ইন্টু ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। হাইড্রক্সিল আয়নের সামনে যেহেতু 2 আছে, এবারে স্কোয়ার হবে। সেই লজিক অনুসারে যদি আমরা করি তাহলে এটা S, এটা হচ্ছে 2S, তার হচ্ছে হোল স্কোয়ার, দ্যাট মিন্স 4s কিউব।
তাহলে কেএসপির মান কত হলো 4s³। এখান থেকে যদি আমরা এস এর মান বের করি, এস ইজ ইকাল টু রুট ওভার মানে 1/3 করণ, এটার আমরা কি বলতে পারি, ঘনমূল বলতে পারি, ঘনমূল কেএসপি ভাগ 4। তাহলে কেএসপির মান কত দেওয়া আছে প্রশ্নটিতে, সরি দ্রাব্যতার মান দেওয়া আছে, কেএসপি বের করতে হবে, তাহলে তার এস এইখানে মান বসাই দিলে হবে। 4 ইন্টু এস এর মান দেওয়া আছে 0.03, তাহলে এই মানটা করলে 0.12 হবে, দ্যাট মিনস 1.08 ইন্টু 10⁻⁻8, এটা হবে রাইট অ্যান্সার। ক্যালকুলেশন করে দেখতে পারো, 4 গুণন 0.03, আমরা একটু করে নিচ্ছি। 4 পাওয়ার আবার অবশ্য এখানে পাওয়ার অবশ্য আবার 3 আছে, তাহলে আমরা একটু করে নিচ্ছি 0.03 পাওয়ার হচ্ছে 3, দেন হচ্ছে ইনটু হবে 4 এর সাথে। হ্যাঁ, তার মানে হচ্ছে যদি আমরা একটু সায়েন্টিফিকে প্রকাশ করে নেই এটা, তাহলে মান পাচ্ছি হচ্ছে 1.08 ইন্টু 10⁻⁻4। তার মানে এটাই হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। এভাবে আমরা 2 নম্বর এমসিকিউটি সলভ করে ফেললাম। এবং আমরা জানি যে দ্রাব্যতা নির্ণয় অথবা দ্রাব্যতার গুণফল নির্ণয় অথবা দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের সাথে কম্প্যারিজম করে একটা ম্যাথ কিন্তু সব পরীক্ষাতেই থাকে, আশা করি এবারের পরীক্ষাতেও থাকবে এবং তোমরা পারবে। তো থার্ড এমসিকিউতে চলে যাচ্ছি। আজকের ভিডিওটির থার্ড এমসিকিউটি কি রয়েছে, 200 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করলে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কেলাসিত হবে। তাহলে এখানে কি বের করতে বলছে, কেলাসিত হওয়ার পরিমাণটা নির্ণয় করতে বলছে। আমরা এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যৌগটার দ্রাব্যতা নির্ণয় করে দেখতে পারি শুরুতে। তাহলে আমরা আজকের তৃতীয় এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের তৃতীয় এমসিকিউটি হচ্ছে 200 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করলে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লাসিত হবে। এই প্রশ্নটায় দুইটা ইনফরমেশন এক্সট্রা দেওয়া থাকবে, যেটা আমি আসলে লিখছিলাম না, পরে এখানে লিখে নিলাম। সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া থাকবে 40 এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া থাকবে 60। তাহলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন ঠান্ডা করা হয় দ্রবণটাকে, কি পরিমাণ লবণ কেলাসিত হবে। আমরা জানি যে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব রয়েছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাইলে দ্রাব্যতাও বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস পাইলে দ্রাব্যতাও হ্রাস পায়। তাহলে সেই অনুসারে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যখন 25-এ করা হয়েছে তখন দ্রাব্যতা কমে যাবে। দ্রাব্যতা কমে গেলে কি হবে, দ্রবণে দ্রবীভূত লবণের পরিমাণ বা দ্রবীভূত দ্রব্যের পরিমাণ এটা কি হবে, কমে যাবে। তাহলে বাকি অংশ কই যাবে, শুরুতে যে দ্রব্যের পরিমাণটা ছিল সেটা হচ্ছে পাত্রের নিচে কেলাসিত হবে। সেই কেলাসিত হওয়ার পরিমাণটা এখানে বের করতে বলছে। তাহলে আমরা এই ব্যাপারটা এইভাবে করতে পারি যে তাপমাত্রা যেহেতু শুরুতে 50 ছিল, পরে হলো 25 হয়েছে, তাহলে আমরা লিখতে পারি 50 থেকে 25, দ্যাট মিন্স 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের কারণে কেলাসিত কেলাসিত দ্রব্যের পরিমাণ কত হয়। যেহেতু তাপমাত্রা 25-এ ছিল, দ্রাব্যতা ছিল 40 এবং 50-এ 60, তাহলে এই যে দ্রাব্যতার চেঞ্জ হলো অতটুকু দ্রব্যই কিন্তু ওখান থেকে কেলাসিত হয়েছে, মানে পৃথক হয়েছে, আলাদা হয়েছে। তাহলে সেই পরিমাণটা কত, 60 বিয়োগ 40, দ্যাট মিন্স 20 গ্রাম। এরপর এই যে ক্লাসিত হওয়ার পরিমাণটা বের হইলো, এটা কিন্তু কত, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রবণের ব্যাপারে। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 60, এই কথাটার মানে কি, তখন দ্রবণ থাকে কত, দ্রাব্যতা 60 মানে হলো দ্রব্যের পরিমাণ 60 আর দ্রাবকের পরিমাণ কত, 100। তাহলে টোটাল দ্রবণের পরিমাণ হলো 160। তাহলে 160 গ্রাম দ্রবণ হতে কেলাসিত হইলো 20 গ্রাম। তাহলে আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে কতটুকু, উদ্দীপকে দেওয়া আছে 200 গ্রাম লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ। তাহলে এই 200 গ্রাম থেকে কি পরিমাণ লবণ কেলাসিত হবে, ঐকিক নিয়মে যদি করি 20 গুণন 200 ডিভাইডেড বাই 160, এই শূন্য কাটা, 4 4 16, 4 5 20, 4 5 20, দ্যাট মিন্স 25 গ্রাম। তাহলে এখান থেকে আমরা রাইট অ্যান্সার কি পেলাম, রাইট অ্যান্সার পেলাম
যে একটা দ্রবণ যার দ্রাব্যতা 50 ডিগ্রি সেলসিয়াস হতে 25 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে এর মানে তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে এর দ্রাব্যতা হ্রাস পাবে এবং একই সাথে কিছু দ্রব্য ক্লাসিত হবে। সেই ক্লাসিত দ্রব্যের পরিমাণ কত? দ্রবণের পরিমাণ যখন 200 গ্রাম তখন ক্লাসিত লবণের পরিমাণ হচ্ছে 25 গ্রাম। আশা করি এই এমসিকিউটাও তোমরা বুঝতে পেরেছো। এই এমসিকিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে এটা সিকিউতেও কমন করবে। সিকিউতে এই টাইপের গরু বা গোড়া নাম্বারে এই টাইপের প্রশ্ন আসবে এমসিকিউর জন্য এবং একই সাথে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো চলে যাচ্ছে আজকের চতুর্থ এমসিকিউটিতে। চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? আমরা জানি এখানে আমরা 4 ধরনের কোয়ান্টাম সংখ্যার কথা জানি এবং 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা কোনটা কি মিন করে সেটা কিন্তু আমাদের জানা খুবই জরুরি। এখানে আমাদের জানতে চাইছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এটা এম, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়, স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়, এগুলা কিন্তু আমাদের জানতে হয়। চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা মূলত মৌলের শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস বোঝায়, আর ইলেকট্রনের এই বিন্যাস বোঝানোর জন্য অরবিটাল মিন করে। তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝানো হয়? অরবিটাল বোঝানো হয়। চলে যাচ্ছি আজকের পঞ্চম এমসিকিউটিতে। অতঃপর আমরা আলোচনা করব আজকের পঞ্চম এমসিকিউটি। আজকের পঞ্চম এমসিকিউটি হচ্ছে কোন বিকারক দিয়ে কপার 2+ Fe2+ উভয় আয়ন শনাক্ত করা যায়? এখানে একটা কমা হবে অবশ্য। তাহলে প্রশ্নটি কি যে কপার 2+ আয়ন এবং Fe2+ আয়ন এই দুইটাই শনাক্ত করা যায় নিচের কোন বিকারক দ্বারা? অপশনে তোমরা অবশ্যই 4টি বিকারক দেখতে পাচ্ছ। প্রথম বিকারকটি হচ্ছে নেসলার দ্রবণ, দ্বিতীয় বিকারকটি হচ্ছে অ্যামোনিয়ার দ্রবণ এবং তৃতীয় বিকারকটি হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণ এবং চতুর্থ বিকারকটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড বিকারক। তাহলে প্রশ্ন কি যে এই 4টা বিকারকের মধ্যে কোন বিকারক দ্বারা একই সাথে কপার 2+ এবং Fe2+ আয়ন শনাক্ত করা যায়? এটা অ্যাকচুয়ালি মুখস্থর ব্যাপার। তোমরা যখন আয়ন শনাক্তকরণ পড়ছো সিক্ত পরীক্ষার মধ্যে তখন কিন্তু তোমরা এটা পড়েছো যে অ্যামোনিয়ার দ্রবণ এমন একটি দ্রবণ অথবা এমন একটি বিকারক যার সাহায্যে একই সাথে কপার 2+ আয়ন এবং Fe2+ আয়রন 2+ আয়ন শনাক্ত করা যায়। তাহলে পঞ্চম এমসিকিউটির আনসারটি হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ। চলে যাচ্ছি ষষ্ঠ এমসিকিউতে। আজকের 6 নম্বর এমসিকিউ যেটা আলোচনা করা প্রশ্ন করা হয়েছে সেটি হচ্ছে যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে? এই টাইপের 3টা ডেফিনেশন আছে। এই 3টা ডেফিনেশন আমাদের একটু জানা দরকার, স্পেশালি আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। তোমরা জানো শেষে যে অংশটা থাকে, শেষের যে সিলিবুলটা থাকে ওইটা অনুসারে আমরা কথাগুলো মনে রাখতে পারি। আইসোটোপ লাস্টে কি প আছে বা মানে টপ আছে, তাহলে প্রোটন সংখ্যা যে সকল একই বা ভিন্ন মৌলের একাধিক পরমাণুর যদি প্রোটন সংখ্যা একই হয় এবং অন্যান্যগুলা যদি ভিন্ন হয় তাহলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। ঠিক তেমনি আইসোবার মানে বর সংখ্যা একই হবে। আইসো আর একটা কি আছে আইসোটোন, নিউটন সংখ্যা একই হবে, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। তাহলে এখানে বলছে বর সংখ্যা একই হবে, তাহলে তারা কি হবে? অবশ্যই আইসোবার হবে। তাহলে 6 নম্বর এমসিকিউটির রাইট অ্যান্সার হচ্ছে ক, আইসোবার। এরপরে আমরা চলে যাচ্ছি আজকের 7ম নাম্বার এমসিকিউটিতে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই এমসিকিউটিতে কি বলা হয়েছে? বলা হয়েছে ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.00655 গ্রাম পার লিটার হলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল কত? ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল জানতে চেয়েছে। তাহলে এখানে দেওয়া আছে কার ঘনমাত্রা? ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। আমরা জানি ক্যালসিয়াম ফ্লোরাইডটা কিভাবে ভাঙবে দ্রবণে। ক্যালসিয়াম 2+ আয়ন প্লাস 2 Fe- আয়ন এইভাবে দ্রবণে ভাঙবে। এটার দ্রাব্যতা যদি S হয়, এটার দ্রাব্যতা যদি S হয়, দ্রাব্যতা অথবা ঘনমাত্রা, এটার ঘনমাত্রা যদি S হয় তাহলে এটার যদি S হয় তাহলে এটা S হবে, এটা 2S হবে। ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কি হবে? 2S হবে। দেখো এখানে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা বা দ্রাব্যতা এটা দেওয়া আছে 0.00655 গ্রাম পার লিটার দেওয়া আছে। তাহলে এটা কার মান দেওয়া আছে? অ্যাকচুয়ালি 2S এর মান দেওয়া আছে। আমরা আমাদের বের করা দরকার দ্রাব্যতা, দ্যাট মিনস S এর মান।
তাহলে এস এর মান কীভাবে বের করব 0.00655 ভাগ করব কি দিয়া 2 দ্বারা ভাগ করব। এখন এই যে মানটা বের হইলো এটা গ্রাম পার লিটার, এটা দ্রাব্যতা বের হইলো। আমরা যখন দ্রাব্যতার গুণফল বের করতে চাইবো তখন অবশ্যই ঘনমাত্রা লাগবে এবং সেক্ষেত্রে একক হইতে হবে মোল পার লিটার। তাহলে আমরা এখানে যে গ্রাম পার লিটার মানটা আসলো এটাকে আমরা একটু মোল পার লিটার বানানোর চেষ্টা করব। তো চলো আমরা মোল পার লিটার বানাই। গ্রাম পার লিটারে মোল পার লিটার বানানোর উপায়, যেহেতু লিটার আনচেঞ্জ থাকবে শুধু গ্রাম রে মোলে কনভার্ট করতে হবে। তোমরা জানো মোল সংখ্যার এই ফর্মুলাটা অবশ্যই পড়ছো হয়তো, সেটা হলো N=W/M। তাহলে এখান থেকে এন মানে মোল সংখ্যা বানাইতে গেলে কি করতে হয়, বর রে আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানেও আমরা কি করব, এই গ্রাম রে আণবিক ভর দ্বারা ভাগ করব। যেহেতু এটা ফ্লোরাইডের ঘনমাত্রা, তাহলে ফ্লোরাইডের আণবিক ভর কত আমাদের জানা আছে 19, তাহলে 19 দ্বারা ভাগ করব। তাহলে 0.00655 ভাগ 2 এবং একই সাথে 19 দ্বারাও ভাগ হবো, গুণন 19। তাহলে এটা কি হয়ে যাবে, মোল পার লিটার হয়ে যাবে। এটা কার মান বের হবে, এটা এস মানে দ্রাব্যতার মান বের হয়ে যাবে। দ্রাব্যতার মান বের হইলো। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কেএসপি বের করতে হবে। তাহলে কেএসপি কি, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা এস, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কি 2s, আর যেহেতু ফ্লোরাইড আয়নের সামনে 2 আছে এজন্য হোল স্কোয়ার, দ্যাট মিনস 4s³। এখন 4s এর মানে যে এখানে যে ক্যালকুলেশনটা করা হয়েছে এই মানটা যদি এখন এখানে বসাই দিই এস এর পরিবর্তে এবং তার যদি ঘন করে 4 দ্বারা গুণ করি তাহলে যে মানটা আসবে, আই থিঙ্ক এটা ঘোড়া নাম্বার আসবে, 2.048 গুণন 10⁻11 আসবে। তোমরা করে দেখতে পারো। এরপর চলে যাচ্ছে আজকের অষ্টম এমসিকিউটিতে। অষ্টম নাম্বার এমসিকিউটিতে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশেন সিরিজ সৃষ্টি হয় কোন অঞ্চলে। এক্ষেত্রে তোমরা জানো হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে যে সারিগুলা তৈরি হয় এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, লাইমেন, বামার, প্যাশেন, ব্র্যাকেট, ফুন। এর মধ্যে কোন অঞ্চলে কোনটা মানে কোন ধরনের লাইট এখানে উৎপন্ন হয় বা কি বলে বর্ণালী সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের একটু মুখস্থই রাখতে হবে। স্পেশালি মনে রাখতে হবে বামার সারিতে দৃশ্যমান অঞ্চল সৃষ্টি হয়, দৃশ্যমান বর্ণালীর সৃষ্টি হয়। এখানে যেটা প্রশ্ন করছে এই মুহূর্তে সেটা হলো কোন বর্ণালী সারিতে প্যাশেন সিরিজে কোনটা সৃষ্টি হয়। প্যাশেন সিরিজে তোমাদের জানা থাকার কথা অবলোহিত রশ্মির সৃষ্টি হয় বা অবলোহিত বর্ণালীর সৃষ্টি হয়। তাহলে বামার সারিতে আমি দুইটা বলে দিলাম, একটা হলো বামার সারিতে দৃশ্যমান অঞ্চল সৃষ্টি হয়, আর এখানে আসছে প্যাশেন সারিতে কোনটা সৃষ্টি হয়, প্যাশেন সারিতে অবলোহিত রশ্মির অবলোহিত মানে অঞ্চলের আলোর সৃষ্টি হয়। এছাড়াও বাকিগুলোও এভাবে মুখস্থ করে নিতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 9 নাম্বার এমসিকিউ আজকের। এই 9 নাম্বার এমসিকিউটিতে বলা হয়েছে K4Fe6 এর দ্রবণ দ্বারা কোন আয়নটি শনাক্ত করা যায়। কোন আয়নটি শনাক্ত করা যায় কি দ্বারা, K4Fe6 মানে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা কোনটি শনাক্ত করা যায়। পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা মূলত জিঙ্ক 2+ আয়ন শনাক্ত করা যায়। আবারও সেই আয়ন শনাক্তকরণ থেকেই প্রশ্ন আসছে। এখানে আমরা আয়ন শনাক্তকরণ ইম্পর্টেন্ট যেগুলো আছে স্পেশালি পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা, পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্বারা, তারপরে হচ্ছে নেসলার বিকারক দ্বারা কোন আয়ন শনাক্ত করা যায়, তারপরে অক্সালিক অ্যাসিড দ্বারা কোন আয়ন শনাক্ত করা যায়, এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো এমসিকিউতে আসবে, ইম্পর্টেন্ট। এরপরে আসছি সবশেষ আজকের এই ভিডিওটির 10 নম্বর এমসিকিউটিতে, X2Y3 লবণের দ্রাব্যতার গুণফলের একক কি। তোমরা জানো X2Y3 দ্রবণে কিভাবে ভাঙবে হলো 2x3+ এবং 3y2+ এইভাবে ভাঙবে। তাহলে এই x এর সামনে কি আছে, আমরা যদি এটার কেএসপি বের করি তাহলে x3+ আয়নের ঘনমাত্রা এর সামনে কি দিতে হবে, এর সামনে এখানে হোল স্কোয়ার দিতে হবে। আবার y2+ এর ঘনমাত্রা এর উপরে কি দিতে হবে, কিউব দিতে হবে। তাহলে আমরা জানি যে দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার। হ্যাঁ, মোল পার লিটারের এখানে আছে স্কোয়ার আর এখানে আছে কিউব, দ্যাট মিনস পাওয়ার 144 দুইটা মিলা হচ্ছে 5 হইল। তাহলে এককটা কি দাঁড়াচ্ছে, মোল টু দি পাওয়ার 5 এবং লিটার ইনভার্স পাওয়ার 5, মোল টু দি পাওয়ার 5 এবং লিটার ইনভার্স 5, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে ক। 10 নম্বর এমসিকিউটির রাইট অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ X2Y3 এই লবণের দ্রাব্যতার গুণফলের একক হচ্ছে মোল টু দি পাওয়ার 5, লিটার টু দি পাওয়ার -5। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখার জন্য। তো আজকের এই ভিডিওটিতে আমি
এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য বেস্ট 10 এমসিকিউ আলোচনা করলাম। তো এখানে আমি প্রায় 50টা এমসিকিউ মানে বাছাই করেছি ধারাবাহিকভাবে 5টা ভিডিওর মাধ্যমে। তোমরা এই 50টা এমসিকিউ দেখে নিবে, শিখে নিবে। আশা করি সবারই অনেক উপকার হবে এবং এইচএসসি 2024 কেমিস্ট্রি প্রথম পত্র পরীক্ষা সবারই ভালো হবে, ভালো রেজাল্ট করবে সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।